ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, চাপের মুখে নতি স্বীকার নয় বার্তা খামেনির। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয়, র্যাব সহ বিভিন্ন সংস্থা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ। ঐক্যমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, বিভিন্ন ইস্যুতে আরও স্পষ্ট রাজনৈতিক দলগুলোর বিরোধ। ইউনূস তারেক বৈঠকে অনেকে অসন্তুষ্ট, গুরুত্ব হারানোর ভয়ে নির্বাচন চায় না কিছু দল, বললেন ফখরুল। এবং ডেঙ্গুতে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে, এবছর চরম ঝুঁকিতে ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড। শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমরা দুজন, আমি তানফির আহমেদ, আমি শাহনাজ শারিয়ার। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ট্রাম্প খামেনির বার্তায় ক্রমেই বাড়ছে ইরান ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তেল আবিবকে তীব্র হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে জানিয়েছেন, চাপিয়ে দেয়া শান্তি বা যুদ্ধ কোনোটাই মানবে না তেহরান। বাড়ছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার তীব্রতা, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বাড়িয়ে তুলছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, বিপরীতে পাল্টা হুঙ্কার তেহরানের কণ্ঠেও। সংঘাত শুরুর পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান। শুক্রবার করা হামলার জন্য ইসরায়েলকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওয়াশিংটনের কোনো শর্তও মেনে নেওয়া হবে না বলে জানান খামেনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা বার্তা দেন খামেনি। বলেন, জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না, তাদেরকে দয়া দেখানো হবে না। নতুন করে তেহরানের কাছে খোজির ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনাকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় লক্ষ্য করেও। পাল্টা জবাবে ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানও। যদিও বেশ কয়েকটি ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব, তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, চলমান সংঘাতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কমে আসছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাড়তি সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। এতে সংঘাতময় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়ার শঙ্কা বিশ্লেষকদের। গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত ক্রমশ জোরালো হচ্ছে। G7 সম্মেলন থেকে আগে ভাগেই ওয়াশিংটনে ফিরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে প্রায় 90 মিনিটের বৈঠক করেন। যদিও এই বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি, তবে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প চেয়েছেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। সোশ্যাল প্ল্যাটফর্মটিতে দেয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানে যুক্তরাষ্ট্র, তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ইরান ইস্যুতে ট্রাম্পের এই অবস্থান যদি একই রকম থাকে তাহলে বাঁচতে পারে যুদ্ধের দামামা, ধারণা বিশ্লেষকদের। পরিস্থিতি এখন শান্তির দিকে নয়, যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধির দিকে যাচ্ছে। ট্রাম্পের দেওয়া বার্তায় মনে হচ্ছে তিনি কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চাচ্ছেন না। আর ইরান যুক্তরাষ্ট্রের দাবির কাছে আত্মসমর্পণ করবে এমন সম্ভাবনাও কম। ফলে চলমান উত্তেজনা আপাতত কমবে বলে মনে হচ্ছে না।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী ও X-15, F-22, F-35 ফাইটার জেট। ইউরোপ সহ বিভিন্ন দেশের ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এসব যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যে যেভাবে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা ও সরঞ্জাম মোতায়েন হচ্ছে, তাতে মনে হচ্ছে দেশটি বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র বিমান যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তারা B-2 বোমারু বিমান ব্যবহার করতে পারে। এই বিমান থেকে ছোড়া প্রায় 14 টনের বাংকার বাস্টার বোমার মাধ্যমে ইরানের ফোর্দোর মতো মাটির নিচে থাকা পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা সম্ভব। বাংকার বাস্টার বোমা শক্ত ও গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যেমন পাহাড় ও মাটির নিচে থাকা স্থাপনাও ধ্বংস করতে পারে এগুলো। এসব বোমার ফিউজ এমন ভাবে তৈরি যাতে এগুলো মাটির শত ফুট গভীরে প্রবেশের পর বিস্ফোরিত হয়। মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা, সাথে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ফাইটার জেট ও যুদ্ধজাহাজ, যা থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করা সম্ভব। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামিক বিপ্লবের পর ইতিহাসের সবচেয়ে সংকটজনক সময় পার করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির সার্বভৌমত্ব নিরাপত্তা সংকটে পাশে নেই ঘনিষ্ঠরা। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হারিয়েছেন দীর্ঘদিনের সহযোদ্ধাদেরকে। এই অবস্থাতে একদম একা হয়ে পড়েছেন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সী এই নেতার অবস্থান ইরানের শাসন কাঠামোর শীর্ষে। তার অধীনে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড ক্ষমতা রাখেন যুদ্ধ ঘোষণার। নিয়োগ বা বরখাস্ত করতে পারেন সামরিক কমান্ডার ও বিচারক সহ ঊর্ধ্বতন ব্যক্তিদের। গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও মূল্য দেন অন্যের পরামর্শের, শোনেন বিভিন্ন অংশের বক্তব্য। গেল কয়েকদিনে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হওয়ায় ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন খামেনি। নিহতদের মধ্যে রয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দেওয়া মহাকাশ প্রধান আমির আলী হাজিজাদে এবং গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, এসব ব্যক্তিরা সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বৃত্তের অংশ ছিলেন, নিয়মিত করতেন বৈঠক। ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে পরিচিত 5 জন ব্যক্তির মতে, খামেনি তার প্রধান সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের জায়নবাদীদের হামলায় প্রাণ হারাতে দেখেছেন, যা অভ্যন্তরীণ বৃত্তে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে এবং কৌশলগত ভুলে ঝুঁকি বাড়াচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক কৌশল, এই দুয়ের জন্যই তাদের উপর নির্ভরশীল ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে খামেনি পুত্র মুস্তফা গেল 2 দশক ধরে ইরানের রাজনৈতিক সামরিক যন্ত্রের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন। ধারণা করা হচ্ছে প্রবীণ বাবার উত্তরসূরি হতে পারেন মধ্যসারির ধর্মীয় নেতা মুস্তফা। তবে ঘনিষ্ঠদের হারিয়ে ইসলামিক বিপ্লবের পর ইতিহাসের সবচেয়ে সংকটজনক মুহূর্তে দাঁড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে নেতৃত্ব দেন সেদিকে তাকিয়ে ইরানের জনগণ। মাসুম রাব্বি, চ্যানেল 24। এদিকে ইরানের সাথে সংঘাতে জড়িয়েও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার জায়নবাদীদের হামলায় একই দিনে গেছে 89 জনের প্রাণ। এর মধ্যে অন্তত 80 জন নিহত হয়েছে খান ইউনিস ও রাফায় যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে। দের আল বালাহতে আবাসিক ভবন এবং বুরেজ ক্যাম্পে আগ্রাসনে নিহত হয়েছে 7 জন। নতুন করে হামলার সতর্কতা দিয়ে দক্ষিণ গাজার কিছু অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে IDF। 26 মে থেকে গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে চালানো হামলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 শতাধিক ফিলিস্তিনির। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেনাবাহিনী নয়, গুমের সাথে জড়িত র্যাব সহ অন্যান্য বাহিনী এবং সংস্থা, তাই গুম বন্ধে এ সকল প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবার তাগিদ দিলেন সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিবুজ্জামান। রাজধানীতে জাতিসংঘ আয়োজিত আলোচনায় অন্য বক্তারা বলেন, গুমের সাথে জড়িত অনেকে এখনও রাষ্ট্র ক্ষমতায়, তাই ভুক্তভোগীদের সুরক্ষার উপর জোর দিয়েছেন তারা।
বাংলাদেশে জাতিসংঘ আবাসিক প্রতিনিধির অফিসের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জোরপূর্বক গুম বিষয়ক এই আলোচনা সভা। এতে অংশ নেন ভুক্তভোগী, সেনাবাহিনী, পুলিশ সহ সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তার ফ্যামিলির তার ছোট ভাই বামপন্থী রাজনীতির সাথে ছিলেন। এই দুই ভাইকে পুরোপুরি 12 বছর গুম করে রাখা হয়েছিল। A lot of allegation is against the detective branch, as Maulana Sahab was rightly pointing out. সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন, বাহিনীটি নয় বরং র্যাব ও অন্যান্য সংস্থা গুমের সাথে জড়িত, যারা কাজ করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। আর নিজের ভুল সংশোধনের চেষ্টার কথা জানায় পুলিশ। Most of the disappearance happened by the DGFI and RAB, as per the statements. Bangladesh Army as an organization is not assumed even to be involved in the enforced disappearance cases in Bangladesh. We are trying to investigate properly, and recently we are working only on ICT also. এমন অভিযোগ থেকে মুক্তিতে গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান তাদের। We must depoliticize the organization, at least for these enforced disappearances. I repeat, we must depoliticize. জাতিসংঘ প্রতিনিধি দল শঙ্কা প্রকাশ করে বলে, গুমের অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট অনেকেই বহাল তবিয়তে আছে। I want publicly to thank the Army Chief for meeting us. That meant a lot to us to have a conversation, and I think that we have a very open and honest conversation, and we thank for that. We have heard many times here that perpetrators are still in the position of authority. And this is the core issue that needs to be addressed. I am not surprised that families are afraid to file police cases if the person that was responsible for the disappearance is still in the same building. ঢাকা সফর শেষে একটি পর্যবেক্ষণ প্রকাশ করবে গুম বিষয়ক প্রতিনিধি দলটি। After this visit, we are issuing recommendations, and those recommendations will become public. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তায় পেশাগত দক্ষতার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, সততা এবং মানবিক গুণাবলী গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন এবং প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল, তাই শতভাগ নিরাপত্তা দেওয়া খুবই চ্যালেঞ্জিং। বিগত 10 মাসে SSF সদস্যদের পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। স্পেশাল ফোর্সের একটা নিজস্ব দায়িত্ব আছে, সেটা পালন করবো, অবশ্যই করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে, ঘটার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে নানা ইস্যুতে আরও স্পষ্ট রাজনৈতিক দলগুলোর বিরোধ। জামায়াতকে বেশি সময় দেবার অভিযোগে এক দফা হয় হট্টগোল। সংস্কারের মৌলিক বিষয়ে ঐক্য না হওয়ার হতাশার কথা জানান অনেকে, তবে অমীমাংসিত ইস্যুগুলোতে আলোচনাতেই সমাধান দেখছে ঐক্যমত্য কমিশন। বিভিন্ন ইস্যুতে ভিন্ন মতে থাকা রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বুধবারের আলোচনায় ছিল অনৈক্যের স্পষ্ট ছাপ। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার জন্য 3টি এজেন্ডা থাকলেও আলোচনা হয় সাংবিধানিক কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, তবে দিন শেষে কোনো ইস্যুতেই আসেনি গ্রহণযোগ্য কোনো সমাধান। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে হওয়ার বেড়াজাল ভাঙতে এবং রাষ্ট্রের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন। এছাড়া প্রস্তাব ছিল রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতি পরিবর্তন করে ইলেকটোরাল কলেজ গঠনের। অধিকাংশ দল পক্ষে থাকলেও দুই প্রস্তাবেরই বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। তবে এ নিয়ে আরও আলোচনা হবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। আবার বেশ কয়েকটি দল
এই বিষয়ে একমত হননি এখনো। এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে, আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। আলোচ্য ইস্যুতে নিজ দলের বিরোধিতার পক্ষে যুক্তি দেন বিএনপির প্রতিনিধি। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। সংস্কারের মৌলিক বিষয়ে ঐক্য না হয় হতাশার কথা জানায় পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। এমনকি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল গতদিনের আলোচনায় অংশ না নেওয়া জামায়াতেরও। ভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল আগের আমলে, শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি। আমরা দুটো কথা বলেছি, যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার দিনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। এর আগে দুপুরে বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগে হট্টগোল করে সংলাপ থেকে বের হয়ে যান সিপিবি, গণফোরাম ও এলডিপির নেতারা। তাদের অভিযোগ বেশি সময় দেয়া হয়েছে জামায়াতকে। তবে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে ফেরে দলগুলো। বৈষম্য হচ্ছে জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে, তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। আমাদের এখানে নেতারা প্রোটেস্ট করেছে, কিন্তু ওনারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে, এটা নোট করেছেন, এই জন্য আমরা এখানে যাচ্ছি। আমাদের এই প্রোটেস্ট যেহেতু নোট করেছেন এই জন্য। অমীমাংসিত ইস্যুগুলোতে বৃহস্পতিবার ও আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানায় ঐক্যমত্য কমিশন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে অনেকে অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের নতুন সদস্য নবায়ন কর্মসূচিতে তিনি বলেন, গুরুত্ব হারানোর ভয়ে নির্বাচন চায় না কিছু দল। নিজেদের বিবাদে আওয়ামী লীগের অপকর্ম ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগ সরকারের বাধা আর নিপীড়নের মুখে দলীয় কার্যক্রম চালাতে 17 বছর বেগ পেতে হয়েছে বিএনপিকে। 5 আগস্ট পট পরিবর্তনের পর নির্বিঘ্নে কার্যক্রম চালাচ্ছে দলটি। নির্বাচন সামনে রেখে দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে বিএনপির। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরার দুরাগে এই আয়োজন। নেতারা আহ্বান জানান, সদস্য নবায়ন করতে গিয়ে ফেসিবাদের কেউ যাতে অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার। ভালো লোক দরকার, আমাদের ভালো লোক। কর্মসূচিতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনুস তারেক বৈঠক নিয়ে তারাই অসন্তুষ্ট, নির্বাচন হলে যাদের গুরুত্ব কমে যাবে। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে, যে কারণে ওরা নারাজ হয়েছে। নিজেদের বিবাদে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড ভুলে না যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে নিগৃহীত হয়েছে তেমন কাজ না করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে যে জনগণ ভোট দেবে, কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, একটু পরে সঙ্গেই থাকুন, জানাবো আরো কিছু খবর।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানের বাসা থেকে হাসপাতালে যান তিনি। লন্ডনে দীর্ঘ 4 মাস চিকিৎসার পর গেল 6 মে দেশে ফেরেন তিনি। এর আগে গত বছর 9 আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। লন্ডন থেকে ফেরার পর প্রথমবারের মতো আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া। আন্দোলনের মধ্যেও দক্ষিণ সিটি নাগরিকদের জরুরি সেবা দেয় তা বন্ধের চেষ্টা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এই বিএনপি নেতা। দ্রুত তাদের বিরুদ্ধে দুদক যেন পদক্ষেপ নেয় সেই আহ্বান জানিয়েছেন। লাগাতার আন্দোলনের জন্য সরকারকে দায়ী করে ইশরাক হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বেন না তারা। নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাব জুডিস ম্যাটার রয়েছে। ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের, পরে সেই ফুটেজ সরবরাহ করতেন র্যাব, পুলিশ ও আওয়ামী লীগকে। এই অভিযোগে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন গুম ও অপহরণ মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় বুধবার কাঠগড়ায় দাঁড় করানো হয় সাবেক একজন বিচারপতির পুলিশ কর্মকর্তার ছেলেকে। ইশতিয়াক আহমেদ নামে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের জমায়েত শনাক্ত করে সেই ফুটেজ র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের কাছে সরবরাহ করার। আর সেই ফুটেজ দেখে হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছিল তারা। মঙ্গলবার এই মামলায় তদন্ত শেষ করতে সময় আবেদন করে প্রসিকিউশন। পরে 15 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। এদিকে গুম ও অপহরণের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, গোলাম মর্তুজা নিহিম নামের এক ব্যক্তিকে 47 দিন গুম করে রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর এলাকায় হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ ক্যাডার সাদ্দামকে 15 সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনের সময় সাদ্দাম গুলি করার দায় স্বীকার করে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। অর্থাভাবে করা যায়নি প্রাক জরিপ, মৌসুমি জরিপটি, তাই পদক্ষেপ নিতে না পারায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড। ঢাকার বাইরে নাজুক পরিস্থিতি বরগুনা সহ 5টি জেলার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে, যাকে লজ্জাজনক বলছেন
সংস্থাটির মহাপরিচালক। ডেঙ্গু, করোনা একই সময়ে দুই রোগের প্রকোপে চরম ঝুঁকিতে সাধারণ মানুষ। এবার ডেঙ্গুর আগাম সতর্কবার্তা দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। রাজনৈতিক পট পরিবর্তন আর অর্থের অভাবে ঠিক সময়ে করা যায়নি প্রাক মৌসুম জরিপ। আমাকে ৮-১০ জন লোকের যদি আমি একটা মিটিং করি, হ্যাঁ, সেটা আসলে নিজের পকেট থেকে ইয়ে করে খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না। আমার ফান্ড একদম জিরো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ফেব্রুয়ারিতে ঢাকা, পরের মাসে দেশের ৮টি বিভাগে জরিপ চালায় আইইডিসিআর। মাল্টি স্টোরি বিল্ডিং এ সবচেয়ে বেশি মসকিউটো ব্রিডিং প্লেস পাওয়া গেছে। বুধবার সেই জরিপের আদ্যপান্ত তুলে ধরে আইইডিসিআর। জানানো হয় ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকিতে। রাজধানীর বাইরে নাজুক পরিস্থিতি বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালীর। ঝিনাইদহ এবং মাগুরা দেখি তাহলে 60 এবং 55, মানে এটা কত করবে? এটা অনেক হাই, তাই না? বুটো ইন্ডেক্সের কথা যদি আমরা খেয়াল করি, এই দুই জায়গায় অনেক হাই। এবং পিরোজপুরে 20 আর পটুয়াখালী সিটি মিউনিসিপ্যালিটি এরিয়াতে 19.26 ব্রুটো ইন্ডেক্স। সংস্থাটি জানায় সুপেয় পানির অভাব মেটাতে পানি ধরে রাখার প্রবণতায় বরগুনায় বেড়েছে এডিসের প্রকোপ। ওরা খাওয়ার জন্য পানি জমিয়ে রাখে, যেহেতু সল্ট ওয়াটার বেশি, পানি জমিয়ে রাখে। এই জমা পানিটাকে মনে করা হচ্ছে যে একটা ডেঙ্গির একটা উৎস মনে করা হচ্ছে এখানে। আর জিওগ্রাফিক্যালি বরগুনায় অবশ্যই অনেক ডোবানালা আছে, এটার কারণ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এত প্রাণহানির পরও সচেতনতা বাড়েনি মানুষের মাঝে। অত্যন্ত দুঃখজনক, বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়ে আসলে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি। একটু পরেই।